দেখো আইনস্টাইনের পদার্পণ হলো কেন এই তোমার এতে মানে তোমার ফটো ইলেকট্রিক এফেক্টে। দেখো প্রথমে বিজ্ঞানী লেনার্ড, বিজ্ঞানী হার্ট তারা তো এক্সপ্লেন করেছিলেন। তো তারা লাইটকে কি ধরেছিলেন না, তারা লাইটকে ধরেছিল কি না ওয়েভ, ওয়েভ আকারে ধরেছিল। তো সেখানে কিছু ফেলিওর আমরা পাই। কি কি ফেলিওর পাই আমরা না, ফটো ইলেকট্রনের এই যে ইলেকট্রনটা মুভ করবে একটা প্লেট থেকে, তার কাইনেটিক এনার্জি কোনো লিমিট থাকছে না, ইনফাইনাইট পর্যন্ত হতে পারে। কিন্তু অ্যাকচুয়াল দেখা যাচ্ছে কাইনেটিক এনার্জির ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে কত ই ভি নট, যেটাকে আমরা নিবৃত্তি বিভব বা স্টপিং পোটেনশিয়াল যেটা আমরা বলছি। তো কিন্তু আবার যখন তাকে কোশ্চেন করা হচ্ছে যে আমরা যখন ইন্টেন্সিটি বাড়িয়ে দিচ্ছি তখন কি হচ্ছে না, তখন আরো এনার্জি বেড়ে যাচ্ছে, তো কাইনেটিক এনার্জি আরো বেশি গেইন করবে, যত বেশি বাড়াবো তত বেশি গেইন করবে, কিন্তু আদৌ এটা সম্ভব নয়। তো তারপরে হচ্ছে কি সূচনাকারী কম্পাঙ্ক, বলছে কম্পাঙ্ক একটা ফিক্সড করে, ঠিক আছে, কম্পাঙ্ক যদি আমি কমাই কিন্তু ইন্টেন্সিটি যদি বাড়াই, ঠিক আছে, তীব্রতা যদি বাড়িয়ে যাই, তাহলে তো তখন তো ইলেকট্রন বেরিয়ে যাওয়ার কথা, তো সেক্ষেত্রেও ইলেকট্রন বেরাচ্ছে না। তো এই সমস্ত ঘটনা আবার হচ্ছে মানে আলোক তড়িৎক্রিয়া তাৎক্ষণিক ঘটনা আমরা জানি, ফটো ইলেকট্রিক এফেক্ট খুব সার্টেন হয়। আবার আমরা কি জানি ফটো ইলেকট্রিক এফেক্ট দেখো খুব ইনফাইনিটিসিমাল টাইমের মধ্যে হয়ে যাচ্ছে। তো এই সমস্ত ঘটনাকে ওয়েভ তথ্য দিয়ে আর ব্যাখ্যা করা গেল না। তখন বিজ্ঞানী আইনস্টাইন তিনি প্রথম এলেন যে তার যে আলোকে ওয়েভ ইকুয়েশন ধরলে হবে না, যে আলোকে একটা পার্টিকেল ধরতে হবে, পার্টিকেলের ফ্লো হিসেবে আমরা ধরতে পারি। ওকে, তো সেই পার্টিকেলের মানে ফোটন কণার স্রোত হিসেবে আমরা ধরবো। তো সেইটাকে নিয়ে যখন তিনি ব্যাখ্যা করলেন দিলে, তার সমস্ত এই যে ফেলিওর গুলো ছিল, যেগুলো আমাদের ডিসঅ্যাডভান্টেজ গুলো ছিল বা যেগুলো আমরা সেখানে সলভ করতে পারিনি ওয়েভ তথ্যের সাহায্যে, তো পার্টিকেল তথ্যের সাহায্যে ওই সমস্ত সলিউশন গুলো আমরা করতে পারলাম। ওকে, তো চলো ফার্স্ট আমরা কি দেখবো যে ফটো ইলেকট্রনের গতিশক্তি। ফার্স্ট না ফটো ইলেকট্রনের গতিশক্তি, আমি শুধু গতিশক্তি দিচ্ছি, কেমন তোমরা জানো প্রত্যেকে এই সমস্ত কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। গতিশক্তি, তাহলে দেখো আমরা গতিশক্তিকে কি করে সলভ করছি। প্রথমে দেখো আমরা কি জানি না ফটো ইলেকট্রিক এফেক্টের ক্ষেত্রে আমরা বলতে পারি কি বলতো, যে একটা নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে, দেখো একটা নির্দিষ্ট বর্ণের আলো যদি বলি, একটা নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে তাহলে কি হয়, একটা নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে, নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে আমরা কি পাই বলতো, নিউ কম্পাঙ্কটা কনস্ট্যান্ট পাই, তো কম্পাঙ্ক কনস্ট্যান্ট একই না। তারপরে যে প্লেটে দেখো ফটো ইলেকট্রিক এফেক্ট আমরা কি জানি, আর এরকম একটা প্লেটের উপরে লাইট পড়ছে, তো এবার সেখান থেকে এই ইলেকট্রন গুলো মুভ করবে, এবার সেখান থেকে এই ইলেকট্রন গুলো মুভ করবে, তাই তো কাইনেটিক এনার্জি নিয়ে যাবে। এবার কোন কন্ডিশনে যাবে কোন কন্ডিশনে যাবে না সেগুলো আমরা এখানে ব্যাখ্যা করছি। তো নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে নিউ কনস্ট্যান্ট। আবার যে প্লেটে পড়ছে, একটা নির্দিষ্ট প্লেটে পড়বে, তো প্লেটে পড়লে তার কার্য অপেক্ষক যেটাকে আমরা ওয়ার্ক ফাংশন বলছি, সেই ওয়ার্ক ফাংশনও কনস্ট্যান্ট হয়ে যাবে। কেন প্রত্যেকটা প্লেটের ওয়ার্ক ফাংশন নির্দিষ্ট, তাই না, সেটা হচ্ছে মেটেরিয়াল অনুযায়ী হয়। সোডিয়ামের ক্ষেত্রে আলাদা হবে, জিঙ্কের ক্ষেত্রে আলাদা হবে, প্লাটিনামের ক্ষেত্রে আলাদা হবে, তোমরা জানো গ্রাফটা দেখেও এসছো, তাই না। চলো তাহলে এবার আমরা বলছি নির্দিষ্ট প্লেটের জন্য, নির্দিষ্ট প্লেটের ক্ষেত্রে কত হবে, W not equal to constant, W not equal to constant হয়ে যাচ্ছে, তাই না। তাহলে তুমি এবার বলো এখানে E max সমান কি হবে, তো E max সমান কি হবে বলো দেখি, এইচ নিউ, তাহলে এইচ নিউ একটা কনস্ট্যান্ট হয়ে গেল, এই পার্টটাও দেখো কনস্ট্যান্ট, প্লাস আরে মাইনাস W not ও কনস্ট্যান্ট হয়ে গেল নির্দিষ্ট একটা প্লেটের জন্য, এটাও কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট থেকে কনস্ট্যান্ট বাদ গেলে থোড়ি না ভ্যারিয়েবল হবে, তো এটাও কনস্ট্যান্ট হবে, তাই না। যার জন্য এটা বলা হচ্ছে যে ই ম্যাক্স, তাই না, ই ম্যাক্স তাহলে কত হচ্ছে, কনস্ট্যান্ট থেকে কনস্ট্যান্ট বাদটাও যেটা পড়ে থাকবে সেটাও কনস্ট্যান্ট পড়ে থাকবে, তাই তো, সেটাও একটা ধ্রুবক রাশি। তাহলে দেখো কাইনেটিক এনার্জি একটা কনস্ট্যান্ট, ইচ্ছা খুশি মতো কাইনেটিক এনার্জিটাকে আমরা বাড়িয়ে নিতে পারি না বা কমিয়ে নিতে পারবো না, বুঝতে পারছি। আমরা দেখো ওইখানে কোশ্চেন করেছিলাম কি, যদি আমি ইনফাইনাইট পর্যন্ত নিয়ে চলে যেতে পারি তাহলে কাইনেটিক এনার্জিটা ইনফাইনাইট হবে না, ইনফাইনাইট হবে না, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু পাচ্ছি, বুঝতে পারলে।
তো দেখো এই আইনস্টাইনের ইকুয়েশন দিয়ে আমরা প্রথম ব্যাখ্যা করতে পারলাম যে না কাইনেটিক এনার্জি কত হবে না কনস্ট্যান্ট হবে। কাইনেটিক এনার্জি ইচ্ছা খুশি মতো বাড়াতে পারবো না। তো কাইনেটিক এনার্জির ম্যাক্সিমাম ভ্যালু কত হয় না কাইনেটিক এনার্জির ম্যাক্সিমাম ভ্যালু কত হয়ে যাবে বলো তো না EV0 মানে এটা হচ্ছে ইলেকট্রনের আধান আর V0 টা কি স্টপিং পটেনশিয়াল, দ্যাট মিন্স আমরা বলতে পারি কি নিবৃত্তি বিভব। ওকে নেক্সট দেখো তাহলে গতি শক্তিটাকে তো সলভ করতে পারলাম। নেক্সট এবার আমরা কি করব যে নেক্সট আমরা এবার করব দেখো যে সূচনাকারী কম্পাঙ্ক। এখানে মানে আমাদের কোশ্চেন কি ছিল যে কম্পাঙ্ককে কমিয়ে যদি তীব্রতা বাড়িয়ে যাই মানে যে ইনসিডেন্ট রেট আসছে কম্পাঙ্ককে আমরা যদি কমিয়ে ঠিক মানে ইন্টেন্সিটি বাড়াই তীব্রতা যদি বাড়াই তাহলে সেই ক্ষেত্রেও তো ইলেকট্রন বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু ইলেকট্রন বেরাচ্ছে না কেন? দেখো এখানে আমরা ক্যালকুলেশন করব বা এখানে আমরা দেখো আইনস্টাইনের ইকুয়েশন দিয়ে সলিউশন করব। দেখো সূচনাকারী কম্পাঙ্কের যে ফেলিয়ার ছিল সূচনাকারী কম্পাঙ্ক তাহলে এর ক্ষেত্রে কি হবে দেখো আমরা আমাদের এবারে বলো তো সূচনাকারী কম্পাঙ্কের ক্ষেত্রে দেখো Emax আচ্ছা বাদ দাও আচ্ছা ঠিক আছে লিখো Emax সমান hν মাইনাস W0 তাই না? আচ্ছা সূচনাকারী কম্পাঙ্কের ডেফিনেশনে কি পড়েছি না এমন একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি তুমি যদি এই মানে প্লেটের উপরে ফেলো এমন একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি ইনসিডেন্ট রেটাকে এমন একটা ফ্রিকোয়েন্সিতে তুমি ফেলবে যে ফ্রিকোয়েন্সি ফেললে ইলেকট্রন জাস্ট ফ্রি হবে, নট প্রপাগেট। ইলেকট্রন প্রপাগেট করবে না, ইলেকট্রন জাস্ট ফ্রি হবে একটা প্লেট থেকে কিন্তু বেরিয়ে যেতে পারবে না। সেই এনার্জিটাকে বলবো আমরা কি কার্য আপেক্ষক, হ্যাঁ কি না? সেই এনার্জিটাকে যে এনার্জি সে মিনিমাম এনার্জি পেলে জাস্ট প্লেট থেকে বেরাবে তাকে আমরা বলছি কার্য আপেক্ষক। আর যে ফ্রিকোয়েন্সির মিনিমাম ফ্রিকোয়েন্সি রে তুমি যদি ফেলো তাহলে সেখানে কি হবে না ইলেকট্রন বেরাতে পারবে না, জাস্ট ফ্রি হবে। তাহলে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি সেই মুহূর্তে কত হবে না when Emax is equal to 0 মানে কোনো কাইনেটিক এনার্জি থাকবে না, ইলেকট্রন মুভই করবে না। ওকে কোন ফ্রিকোয়েন্সিতে? যখন নিউ ইকুয়াল টু নিউ নট, যখন নিউ ইকুয়াল টু নিউ নট ফ্রিকোয়েন্সি হবে তখন কিন্তু এইটাকে আমরা সূচনাকারী তোমার কম্পাঙ্ক বলছি তাই না? তো Emax ইকুয়াল টু 0 হচ্ছে এখানে। তাহলে আমরা বলতে পারি দেখো মিউ জায়গায় তাহলে Emax ইকুয়াল টু 0 এই ইকুয়েশনটাকে আমরা লিখতে পারি 0 ইকুয়াল টু h নিউ জায়গায় নিউ নট মাইনাস W0। তাহলে এখানে আমরা কি বলছি W0 ইকুয়াল টু h নিউ নট বলতে পারি। ওকে তাহলে এখান থেকে দেখো W0 এর ভ্যালু একটা পেয়ে গেল। ওকে নিউ নটটাকে বলছি সূচনাকারী কম্পাঙ্ক। নেক্সট এবার আমরা জেনারেল ফর্মুলাতে বসাবো। তাহলে এবার Emax সমান আমরা কি বলতে পারি বলো তো h নিউ মাইনাস W জায়গায় কি বসাবো h নিউ নট, হ্যাঁ কি না? তাহলে h কমন নিয়ে না, h কমন নিয়ে নিলাম তাহলে নিউ মাইনাস কত নিউ নট ক্লিয়ার। এবার এখানে গল্পটা হচ্ছে যে যখন এক নম্বর কন্ডিশনে চলে এসো, এক নম্বর বলতে এটা এতে এক নম্বর তো দিয়ে রেখেছি এতে চলে এসো। তাহলে এখানে কন্ডিশন কি বলেছে? এখানে কন্ডিশন কি বলছে না when আবার দেখো যখন নিউটা গ্রেটার দেন নিউ নট হচ্ছে মানে যে ফ্রিকোয়েন্সি লাইট ফেলো এখানে সূচনাকারী কম্পাঙ্ক থেকে বেশি হতে হবে। যদি বেশি হয় তবে দেখো যদি এইটা বেশি হয় তাহলে দেখো Emax পজিটিভ হবে কিনা বলো? তখন Emax মানে কাইনেটিক এনার্জিটা কি হবে বলো তো পজিটিভ হবে না? কেন? এই ভ্যালুটা তো বেশি, পজিটিভ ভ্যালুটা বেশি নেগেটিভের থেকে, তাহলে কাইনেটিক এনার্জি কি হবে পজিটিভ হবে। ওকে নেক্সট যখন বি তে যখন নিউ লেস দেন নিউ নট, দেখো নিউটা কমছে মানে সূচনাকারী কম্পাঙ্ক থেকে আরো কম ফ্রিকোয়েন্সি তুমি দিচ্ছ মানে ইনসিডেন্ট ওয়েভতে, তাহলে কি হবে বাবু Emax ইকুয়াল টু নেগেটিভ হচ্ছে। আচ্ছা এবার তোমরা বাচ্চাকাল থেকে জানো কি কাইনেটিক এনার্জি কোনোদিন নেগেটিভ হয় না, হ্যাঁ কি না? কেন কাইনেটিক এনার্জি কোনোদিন নেগেটিভ হতে পারে না। তাহলে কি হবে এই কন্ডিশনটা জীবনে হোল্ড করবেই না। কেন? নিউ গ্রেটার দেন লেস দেন নিউ নট হচ্ছে তাই না? নিউ নটের থেকে নিউটা ছোট হচ্ছে, তাহলে কাইনেটিক এনার্জি নেগেটিভ হচ্ছে। ইম্পসিবল, কাইনেটিক এনার্জি কোনোদিন নেগেটিভ হবে না তাই না? তো দেখো এখান থেকে বুঝতে পারলাম যে
ইনসিডেন্ট রেকে যেরকম ভাবে তুমি ফেলো না কেন, যে ইন্টেন্সিটিতে ফেলো না কেন, এই ফ্রিকোয়েন্সি থেকে তাকে হাই দিতেই হবে, তাকে সূচনাকারী কম্পাঙ্ক থেকে হাই ফ্রিকোয়েন্সি তোমাকে দিতেই হবে। দিলে পরে ইলেকট্রন মুভ করবে কাইনেটিক এনার্জি নিয়ে, না হলে সে মুভ করবে না। বুঝতে পারছি? তো ওই জন্য বলা হচ্ছে যে সূচনাকারী কম্পাঙ্ক থেকে যদি বেশি ফ্রিকোয়েন্সি দাও তবে ফটোইলেকট্রিক এফেক্ট হবে, না হলে হবে না। সিম্পল। ওকে, বাস এই ইকুয়েশন দ্বারা আমরা ক্লিয়ার হয়ে গেলাম, ক্লারিফিকেশন দিয়ে দিল এই ইকুয়েশনটা। ওকে, নেক্সট এবার আমাকে কি বলে দেখো 3 নম্বরটা, ওটা তো দেখো ক্যালকুলেশন কিছু করার নেই। দেখো 3 নম্বরে কি বলা হয় যে এটা ইনস্ট্যান্টেনিয়াস হবে, তাই তো, মানে তাৎক্ষণিক ঘটনা হবে। তাৎক্ষণিক বলতে ফটো ইলেকট্রন এসে প্লেটের উপরে পড়লো, সরি ফোটন একটা এসে, ফোটন ওয়েভ একটা এসে ইলেকট্রন এতে পড়লো, মানে প্লেটে পড়লো, সেখান থেকে আমরা কি করব যে ইলেকট্রন যে বেরিয়ে যাচ্ছে না, তো এইটা বলছে তাৎক্ষণিক হবে, মানে সঙ্গে সঙ্গে ঘটছে। যেই ফোটন পড়লো সঙ্গে সঙ্গে ইলেকট্রন বেরিয়ে চলে গেল। হ্যাঁ হচ্ছে, কেন না ফোটন এবং ইলেকট্রন, দেখো যখন ফোটন পার্টিকেল এলো একটা প্লেটের মধ্যে, তখন ইলেকট্রন তো ঘুরছে, ইলেকট্রনকে ধাক্কা মারলো, ইলেকট্রনকে ধাক্কা মারার ফলে একটা কলিশন হলো না, সেই কলিশনটাকে কি বলবো, ইলাস্টিক কলিশন, দ্যাট মিন্স স্থিতিস্থাপক সংঘর্ষ। এই স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য কি হচ্ছে, যখন স্থিতিস্থাপক সংঘর্ষ হচ্ছে তো তারা কি করছে, মোমেন্টাম এবং কাইনেটিক এনার্জি পুরোটাই সে কি করছে, তাকে হস্তান্তর করছে, তাই তো, তাকে ট্রান্সফার করে দিচ্ছে। একটা ফোটন সে যে কাইনেটিক এনার্জি নিয়ে এসেছিল, যে মোমেন্টাম নিয়ে এসেছিল, পুরোটাই ইলেকট্রনকে দিয়ে দিচ্ছে, তো ইলেকট্রনটা সঙ্গে সঙ্গে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে ফোটন এবং ইলেকট্রনের মধ্যে কি কি সংঘর্ষ হচ্ছে বাবু, ইলাস্টিক কলিশন, দ্যাট মিন্স স্থিতিস্থাপক সংঘর্ষ। ওকে, তো স্থিতিস্থাপক সংঘর্ষ হওয়ার জন্য আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে তাৎক্ষণিক আচরণ করবে, তাই তো, তাৎক্ষণিক আচরণ করবে। এই তিনটা হচ্ছে ব্যাখ্যা। ঠিক আছে, তো ফটোইলেকট্রিক এফেক্ট হচ্ছে তাৎক্ষণিক আচরণ করবে। ঠিক আছে, তো এই তিনটা ব্যাখ্যা ভালো করে লিখে দিয়ে আসতে হবে, দিলেই তুমি 3 নম্বর পাবে। তুমি শুধু দেখো ইকুয়েশন লিখে দিয়ে চলে এলে, তার পোস্টুলেট লিখে দিয়ে চলে এলে আইনস্টাইনে, তখন কিন্তু নাম্বার পাবে না। ঠিক আছে, ভালো করে কোশ্চেনটা পড়বে, যে ব্যাখ্যা করতে বলছে, কি কি তুমি সলভ করেছো এই ইকুয়েশনকে কাজে লাগিয়ে। দেখো এই তিনটা ইকুয়েশনটাকে, এই তিনটা কন্ডিশন গুলোকে আমরা সলভ করতে পারলাম, তো ফটোইলেকট্রিকের বা ফটোইলেকট্রিক এফেক্টের একটা স্পষ্ট ধারণা আমাদের কাছে চলে এলো। ওকে, চলো এটা ভালো করে করবে। নেক্সট কি করব আমরা, অথবা এখানে দেখো আমরা অরের কোশ্চেন কি দিয়েছে, বস্তু তরঙ্গ বলতে কি বোঝো, পার্টিকেল হয়, তাই তো, আরে হ্যাঁ বস্তু তরঙ্গ, বস্তু তরঙ্গ বলতে কি না, একটা পার্টিকেল যখন তরঙ্গের আকারে যাবে তখন আমরা তাকে পার্টিকেল ওয়েভ বলবো, হ্যাঁ কি না, একটা পদার্থ তরঙ্গের মতো আচরণ করলে তাকে আমরা কি বলবো, পদার্থ তরঙ্গ, এইটা বা বস্তু তরঙ্গ আমরা বলতে পারি। তাহলে কি হবে, বস্তু কোনো একটা পদার্থ বা কোনো বস্তু তরঙ্গের মতো আচরণ করলে তাকে আমরা বলবো পদার্থ তরঙ্গ বা বস্তু তরঙ্গ। আচ্ছা, এটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সঙ্গে কি পার্থক্য, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সঙ্গে এর ডিফারেন্টটা কি না, দেখো না ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা হচ্ছে চার্জ পার্টিকেলের জন্যই কেবলমাত্র পসিবল, কেন চার্জ পার্টিকেল ছাড়া ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হবে না। কিন্তু পদার্থ তরঙ্গ যে কোনো পার্টিকেলের জন্য হতে পারে, পদার্থ তরঙ্গ যে কোনো পার্টিকেলের জন্য হতে পারে। ঠিক আছে, এবার শূন্য মাধ্যমে তুমি দেখতে পারো যে একটা চার্জ মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের দেখো ভেলোসিটি কনস্ট্যান্ট, যেটা হচ্ছে আলোর বেগের সমান হবে, c = 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। কিন্তু পদার্থ তরঙ্গের ভেলোসিটি কিন্তু এত বেশি হতে পারে না, এরা ফ্ল্যাকচুয়েট করে, অনেকটা কম হবে পদার্থ তরঙ্গ। কি বললাম, বুঝতে পারলাম? তো এইগুলো হচ্ছে দেখো ফান্ডামেন্টাল ডিফারেন্স। তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তোমরা পড়ে এসছো, তো এখানে তোমরা পদার্থ তরঙ্গ জানো। তো পদার্থ তরঙ্গ প্রথম কি না কে আবিষ্কার করেন না, একটা পদার্থ যে তরঙ্গ, দেখো প্রত্যেকটা তরঙ্গের যে কণা ধর্ম আছে সেটা আমরা আগেই প্রমাণ পেয়েছি, কিন্তু প্রত্যেকটা তরঙ্গের যে কণা ধর্ম আছে সেটা কিন্তু পাচ্ছিলাম না। 1924 খ্রিস্টাব্দে বিজ্ঞানী মানে যে তোমার ডি ব্রগলি, ফরাসি বিজ্ঞানী ডি ব্রগলি, তিনি প্রথম বললেন যে না, পদার্থ তরঙ্গের মতো আচরণ করতে পারে। ঠিক আছে, যেটা আমরা ডি ব্রগলি প্রকল্প হিসেবে চিনি। তো তিনি সর্বপ্রথম তিনি বললেন যে পদার্থ তরঙ্গের মতো আচরণ করবে। কি বলবো যদি বললাম, দেখো বইতে তোমাদের রয়েছে, তোমরা একটু লিখে নিও। ঠিক আছে, যদি না পারো লিখতে কমেন্ট সেকশনে জানিয়ে আমি লিখে দেবো। ঠিক আছে, দেখো এখন তো টাইম কম না, তো তোমাদের জন্য এখানে আগে থেকে একটু সাজিয়ে রাখলে ভালো হয়, বাট টাইম কমের জন্য আমি লিখিনি। তো এগুলো পারবে তোমরা, দেখো প্রত্যেকেই পারবে। তো প্রথমে আমরা ডি ব্রগলি হাইপোথিসিস থেকে এই যে পদার্থ তরঙ্গের ধারণাটা আমরা পাই। ওকে, তাহলে এবার কি বলেছে দেখো, একটি এম ভরের একটি আহিত কণার সঙ্গে সংশ্লিষ্ট ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্যের
পরিবর্তন 1/Δv এর সঙ্গে একটি লেখচিত্রের সাহায্যে দেখাও যেখানে v হলো কণাটির যে বিভব পার্থক্যে ত্বরান্বিত করা যায় লেখচিত্র থেকে কিভাবে কণাটির আধানের মান সম্পর্কে ধারণা পাওয়া যায়। ওকে, ভালো কোশ্চেন। তাহলে প্রথমে আমরা দেখো ডি ব্রগলি প্রকল্প কি বলেছে সেটা একটু দেখে নিই, ঠিক আছে। তো প্রথমে আমরা দেখো ডি ব্রগলি প্রকল্পটা কি কি আছে তার গাণিতিক রূপটা আমরা লিখে নিই। বলছে কোন একটা তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য সমান কত হবে, প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বাই কত হয় তার মোমেন্টাম p, নাকি? তো p সমান আবার কি আমরা জানি, একটু আগে আজকেই করে এসেছি। প্রথমে √2m কাইনেটিক এনার্জি, একটু আগে বলে এসেছি কাইনেটিক এনার্জির ফর্মুলা কত হয় ev, নাকি না? তো ম্যাক্সিমাম হলে v নট হবে, বাট ev যদি ধরি আমি তাহলে ল্যাম্বডা ইকুয়াল টু তাহলে কত h/√2m ইনটু e ইনটু v, নাকি না? বেশ, তো এইখানে হচ্ছে এইটা হচ্ছে তোমার ইকুয়েশন, ঠিক আছে। তো যে কোনো একটা আধান আয়তকণার সংশ্লিষ্ট, তাহলে এখানে ইলেকট্রন ধরবো না, তাহলে ev এর পরিবর্তে আমরা এখানে কি লিখবো qv লিখে দাও। কেন শুধুমাত্র তো ইলেকট্রন নয়, অন্য কোনো চার্জ পার্টিকেল যদি হয় তাহলে অন্য কোনো চার্জ পার্টিকেল হবে। ওকে, তাহলে এখানে আমরা q ইনটু v লিখতে পারি তো। ওকে, বেশ, তাহলে এবার তোমাকে বলেছে তাহলে ল্যাম্বডার সঙ্গে √v দেখো সম্পর্ক তো পেয়ে গেলাম। তো এখানে কি হবে, এখানে দেখো তাহলে আমরা বলতে পারি ল্যাম্বডা প্রপোর্শনাল টু, যদি m কে কনস্ট্যান্ট ধরি, চার্জ কে কনস্ট্যান্ট ধরি তাহলে কি হবে, আর h তো অলসো কনস্ট্যান্ট, তো ওটা তো বলার নেই, তাহলে √v, হ্যাঁ কি না? তো দেখো ল্যাম্বডা প্রপোর্শনাল টু 1/√v, হ্যাঁ কি না? এই পার্টটাকে তুমি x ধরে নাও। যদি ল্যাম্বডা তাহলে আমরা বলতে পারি না প্রপোর্শনাল টু x, হ্যাঁ কি না? তোমাকে গ্রাফ কার মধ্যে আনতে বলেছে, দেখো ল্যাম্বডা, এখানে ল্যাম্বডা সাপোজ তুমি এইটাকে 1/√v ধরো, এইটা হচ্ছে x অ্যাক্সিস, আর ল্যাম্বডাকে ধরো y অ্যাক্সিস বরাবর। ওকে, তাহলে কি হবে বলো তো, x টাকে তো 1/√v আমরা v বলেছি, তাহলে এই পার্টটাকে বলছি দেখো, তাহলে x বাড়লে ল্যাম্বডা বাড়বে, x কমলে ল্যাম্বডা কমবে, বাস। তাহলে কি হবে, স্ট্রেট লাইনের ইকুয়েশন না, এটা ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে এবার চলে আসো, এটাকে কি হবে, স্ট্রেট লাইন হচ্ছে, হ্যাঁ কি না? তো এবার দেখো তোমাকে যদি বলে শুধু একটা স্ট্রেট লাইন হতে পারে, বা দেখো এখানে আবার ল্যাম্বডাটা কি বলে তো প্রপোর্শনাল টু √m, দেখো m বাড়লে ল্যাম্বডা কমছে, হ্যাঁ কি না? এখানে স্লোপটা কত তোমাকে একটু মেজারমেন্ট করতে হবে। দেখো এখানে স্লোপটা কত হবে, দেখো স্লোপ কি করে পাবে, দেখো আমি একটা ইকুয়েশনের আমরা যদি বলি, তাহলে এইটাকে আমরা যদি m1 বলছি, এটা m2 যদি বলি, তাহলে কে বড় হবে বলো তো? দেখো মাস কম হলে ল্যাম্বডা বেশি হচ্ছে না, মাস যার যত কম হবে ল্যাম্বডা তত বেশি হচ্ছে, তাহলে এর ক্ষেত্রে এই মাসটা কি হবে, কম হতে হবে। তাহলে এখানে m1 টা হচ্ছে ছোট, ঠিক আছে, m1 টা ছোট, m2 টা হচ্ছে কি বড়। যে দেখো স্লোপ যত ছোট হবে, এখানে মাস বড় হলে স্লোপ ছোট হবে, ঠিক আছে। আমরা আসছি, দেখো কি করে আসছি, এই স্লোপটা কাউন্ট করব কি করে, আমরা দেখো প্রত্যেকেই জানি স্লোপ আমরা নির্ণয় করতে প্রত্যেকেই জানি কি করব না, একটা গ্রাফে এরকম করে করি, তাই না? এটাকে স্লোপ বলি তো tan থিটা, এখানে থিটা ধরে নিই, তাহলে এইটাকে আমরা ডেল্টা ল্যাম্বডা ধরি, এটাকে আমরা ডেল্টা বাই 1/√v বলছি, তাই না? ডেল্টা 1/√v বলছি। তাহলে আমরা বের করব কি করে, চলে আসো, তাহলে ল্যাম্বডা, আচ্ছা এই 1/v টাকে এদিকে পাঠিয়ে দাও, ঠিক আছে, 1/v টাকে পাঠিয়ে দাও, তাহলে ইনটু √v পাঠিয়ে দাও, সমান তাহলে কত, এখান থেকে h/√2m(q), এটা তো স্লোপ, তাই না? কেন স্লোপ হবে, আচ্ছা সরি এটা, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, ল্যাম্বডা বাই কত 1/√v করতে পারি, হ্যাঁ কি না? এই তো এইটা তো লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি করে দিয়েছি, এটাকেই তো স্লোপ বলছি, এইটাকে আমরা বলছি স্লোপ বা নতি, সমান কত হবে না h/√2m3। ওকে, তাহলে বুঝতেই পারছো m যত ছোট হবে নতি স্লোপ তত বড় হবে, m যত ছোট হবে স্লোপ তত বড় হবে, তাই তো? ওই জন্য দেখো এই m টা ছোট হয়েছে, স্লোপ তত খাড়া হয়েছে, তাই না? বেশ, এরপরে এখান থেকে কি বলেছে, লেখচিত্র থেকে কিভাবে কোণাটির আধানের সম্পর্ক পাবে।
সম্পর্ক ধারণা পাওয়া যায়। এই তো দেখো এখান থেকে স্লোপটা যদি পেয়ে যাই আমরা, স্লোপ পেয়ে গেলে দেখো তার মাস নির্দিষ্ট ভর তোমাকে বলে দেবে, এইচ তো কনস্ট্যান্ট জানবো, তাহলে 2 ও একটা কনস্ট্যান্ট, এখান থেকে দেখো কিউর ভ্যালু পেয়ে যাবো। ঠিক আছে, যদি আমাকে কি বলে স্লোপ যদি বলে দেয়, তবে স্লোপ যদি আমাকে বলে দেয় তবেই আমরা কি পাবো এখানে, যে আর মাস তো তুমি একটা নির্দিষ্ট ভরের জন্য তার মাস তোমাকে বলেই দিবে, আর এটা তো প্লাইন কনস্ট্যান্ট, এখান থেকে দেখো আমরা কিউর ভ্যালু পেয়ে যাবো। ঠিক আছে, তো এখান থেকে আমরা একটা কিউর ভ্যালু পেয়ে যাব। এই গ্রাফ থেকে দেখো যদি স্লোপটা বের করে নিই তাহলে কিন্তু আমরা এখান থেকে কিউ ক্যালকুলেট করতে পারবো। ওকে, তো এইটাই হচ্ছে আমাদের ফান্ডা। কেমন, এই যে স্লোপটা যদি জানতে পারি আমরা তাহলে সেখান থেকে আমরা কিউ কে ক্যালকুলেট করে নিতে পারবো। ওকে, তো এইখান থেকে আমরা একটা স্পষ্ট ধারণা পাবো যে লেখচিত্র থেকে কিভাবে কোণাটির আধানের সম্পর্কে ধারণা পাওয়া যায়। ওকে, দেখো স্লোপ যদি জানতে পারি তাহলে কিউ আমরা বের করতে পারবো। ক্লিয়ার? চলো, খুব ভালো কোশ্চেন এটা, দেখো খুব আনকমন কোশ্চেন এগুলো, আর এগুলো দেখো যদি দেয় তোমার টাইম অনেকটা কিন্তু সেভ হবে। ঠিক আছে, অনেক টাইম সেভ হবে। দেখো বেশি সময় লাগবে না, আমি বোঝাচ্ছি বলে টাইম বেশি লাগলো, বাট তোমরা যখন এটা যখন এক্সামে প্রেজেন্ট করবে তাহলে কিন্তু এত টাইম লাগবে না। ওকে, চলো নেক্সট কি বলেছে, নিউক্লিয়াসের ভর সংখ্যার সঙ্গে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তির পরিবর্তনে লেখচিত্র আঁকো, এর থেকে নিউক্লিয়াসের স্থায়িত্ব ব্যাখ্যা করো। ঠিক আছে, তো দেখো এটা আমি সাজিয়ে রেখেছি তোমাদের জন্য। ঠিক আছে, এই কোশ্চেনটা দেখো খুব ইম্পর্টেন্ট, প্রত্যেক বছর এদিক ওদিক কোন রকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু এই কোশ্চেনটা দেয়, এবং এটা সেট কোশ্চেনও বটে। ঠিক আছে, একদম সেট কোশ্চেন তোমরা পেয়ে যাবে এটা। এটা 3 নম্বরের কোশ্চেন, পুরো সেট কোশ্চেন, হুবহু একই কোশ্চেনই আসবে। ঠিক আছে, মাথায় রাখবে, এরকম খুব ভালো করে করে রাখবে। তো দেখো এখানে বন্ধন শক্তি পার নিউক্লিয়নে আমি গ্রাফ এঁকে দিয়েছি, তোমরা বইতে জানো, তোমাদের বইতে এত দেখো পার্টিকেল তোমাদেরকে লিখতে হবে না, তো কিছু পার্টিকেল তোমরা লিখবে। এটা ডয়টেরিয়াম আছে, বুঝতেই পারছো, এটা লিথিয়াম। ঠিক আছে, এটা হচ্ছে হিলিয়াম, বেরিয়াম, বোরন, তারপরে হচ্ছে কি কার্বন। এই যে কয়েকটা জিনিস লিখবে, মাঝে একটা দুটো লিখবে, এই যে ক্লোরিন লিখে দিতে পারো, তারপরে হচ্ছে আয়রন লিখে দিতে পারো। ঠিক আছে, তারপরে একদম এইদিকে আর তেমন কিছু লেখার দরকার নেই, তো এইদিকে চলে আসবে ইউরেনিয়াম পর্যন্ত। ঠিক আছে, এইখানে তুমি ইউরেনিয়াম পর্যন্ত এইটা এই পার্টিকেলটাকে তুমি লিখবে। ঠিক আছে, তো মোটামুটি এই সমস্ত জিনিস গুলো দেখবে। মানে প্রথমটা দেখো কিছু জিনিস তোমাকে কিন্তু মার্কিং আমি করে দিচ্ছি, কিছু জিনিস কিন্তু তোমাকে করে রাখতে হবে। দেখো এই যে ডয়টেরিয়ামটাকে ভালো করে লিখবে, লিথিয়ামটাকে, বেরিয়াম, বোরন, এইগুলো জিনিসগুলো কিন্তু ভালো করে লিখবে, কেন এইদিকে অনেকটা বেশি ফ্র্যাকচার হয়েছে না, তো এইটা ভালো করে তোমার ছবিটা ভালো করে আনবে। কেমন, আর মাঝে একটা দুটো দেবে, বললাম না, এই যে এটা আয়রনটা দিতে পারো, আয়রনটা দেবে 56, তারপরে হচ্ছে এইদিকে একটা মানে ক্যাডমিয়াম এর ক্ষেত্রে একটা দিয়ে দাও 110। ঠিক আছে, তো এই রকম ছবিগুলো তোমরা এঁকে নাও, এই ছবিগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এই ফিগারটা কিন্তু না আঁকলে তুমি কিন্তু নাম্বার পাবে না, বারে বারে বলছি, এই ফিগারটা খুবই ইম্পর্টেন্ট। দেখো এবার তোমাকে বলেছি এর থেকে নিউক্লিয়াসের স্থায়িত্ব কি করে ব্যাখ্যা করা হয়। দেখো এখানে আমি মানে মোটামুটি মানে এই বইতে ভাষাটা খুব সহজ রয়েছে, তো সেই বই থেকে দেখো ডাইরেক্ট তোমাদেরকে আমি একবার পড়িয়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। এইটুকুই লিখবে, এর থেকে বেশি লিখতে যাবে না। কিন্তু দেখো তোমাদের যারা তোমরা হয়তো বেসিক্যালি তোমরা এই বইটা ইউজ করো, তোমার ছায়াপ্রকাশনী বইটা বেশি ইউজ করো তোমরা, তো সেখানে দেখো এত সাজিয়ে গুছিয়ে লেখা নেই, আর কিছু আননেসেসারি কথা লেখা আছে, তো যে কোনো তোমাদের প্রয়োজন হবে না। কেমন, চলো দেখো এখানে কি বলছে, ডয়টেরন মানে একদম প্রথমে দেখো D2 মানে H2। ঠিক আছে, তো ডয়টেরন মানে তো বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের মান কত, প্রায় 1.1122 মেগা ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, ভর সংখ্যা হচ্ছে A বৃদ্ধির সঙ্গে। তো প্রথমে দেখো তার দ্রুতি বৃদ্ধি পায়, এর থেকে কিছু নিউক্লিয়াসে যেমন নিউক্লিয়াসে দেখো যেমন হচ্ছে হিলিয়াম, কার্বন, অক্সিজেনের এর তুলনায় এর মানটা বেশি হয়, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের মানটা অনেক বেশি হয়। ঠিক আছে, এর মান তুলনামূলকভাবে বেশি, তাই ওই নিউক্লিয়াসগুলি এদের প্রতিবেশী নিউক্লিয়াসের তুলনায় অপেক্ষাকৃত বেশি স্থায়ী হবে। ঠিক আছে, স্বাভাবিক কথা বুঝতেই পারছো না, যে যার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়াসের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের মানটা বেশি হবে, সে বেশি স্টেবিলিটির দিকে যাবে, তাই না। তো পর্যায় সারণীতে দেখো মাঝামাঝি স্থানে অবস্থিত মৌলগুলি যেরকম 50 থেকে দেখো 80 এর মধ্যে নিউক্লিয়াসগুলি সব থেকে বেশি সুস্থিত হয়, কারণ এদের নিউক্লিয়াস থেকে একটি নিউক্লিয়াসকে বিচ্ছিন্ন করতে হলে প্রয়োজনীয় শক্তির মান সর্বোচ্চ অনেক বেশি শক্তি দরকার হবে। একটা নিউক্লিয়াস থেকে একটা নিউক্লিয়নকে বিচ্ছিন্ন করতে হলে অনেক বেশি অ্যামাউন্ট তোমাকে এনার্জি দ্বারা তাকে ইনজেক্ট করতে হবে। ঠিক আছে, বা তাকে কোলাইড করতে হবে।
তো ওই জন্য বলছি এই সমস্ত সেকশনগুলোতে মৌলগুলো স্টেবিলিটি বা অনেকটা বেশি সুস্থির হয়, ঠিক আছে। তো ওই অঞ্চলে প্রতিবন্ধন নিউক্লিয়ন শক্তি তাহলে কত হচ্ছে 8.5 মেগা ইলেকট্রন ভোল্ট। আবার দেখো এটাকে লোহা যদি বলি 56 এর ক্ষেত্রে ইলেকট্রন ভোল্ট সব থেকে বেশি এবং এর মান হচ্ছে কত 8.8 মেগা ইলেকট্রন ভোল্ট, ঠিক আছে। তাহলে তার বন্ধন শক্তির মানটা এখানে বেশি হচ্ছে। তাহলে এইটা হচ্ছে এভারেজ বলতে পারি 8.5 মেগা ইলেকট্রন ভোল্টের স্টেবিলিটি বেশি। তো দেখো লোহার ক্ষেত্রে আমরা বলতে পারি এর মান সর্বোচ্চ, যেটা হচ্ছে 8.8 মেগা ইলেকট্রন ভোল্ট। ওকে, এবার হচ্ছে অত্যন্ত হালকা, যেটা হচ্ছে দেখো 20 থেকে বেশি, ভর সংখ্যা যেটা 20 থেকে বেশি হচ্ছে। তো তাদের ক্ষেত্রে দেখো আমাদের নিউক্লিয়াসের ক্ষেত্রে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়নের মান অনেকটা কম হয়। তাহলে ওই জন্য ভারী নিউক্লিয়াস যেরকম হচ্ছে 200 থেকে বেশি বিভাজিত হয় এবং হালকা নিউক্লিয়াসের সংযোজনের ফলে স্থায়ী হওয়ার চেষ্টা করে। স্বাভাবিক কথা, যেগুলো ছোট থাকবে সে কি করবে, জুড়ে ভারী হওয়ার চেষ্টা করবে, আর যেগুলো ভারী তারা ভেঙে মাঝারি আসার চেষ্টা করবে, তাই না। তো এই কারণে ইউরেনিয়াম 235 নিউক্লিয়াসের বিভাজন এবং ডয়টেরিয়াম নিউক্লিয়াসের সংযোজন অপেক্ষাকৃত সহজ, তাই না। তো দেখো দুটো ইউরেনিয়ামকে কখনো জুড়তে পারবো না, কারণ তারা অলরেডি ভারী, তাকে আবার জুড়লে কি হবে, হবেই না। কিন্তু তুলনামূলকভাবে একটা ডয়টেরিয়াম কি করবে, সেটা তো হালকা, সে লোকের সঙ্গে বন্ড করে কি করতে হবে, একটা সংযোজন তৈরি হয়, তাই না। নিউক্লিয় সংযোজন আমরা জানি প্রত্যেকে। তো নিউক্লিয়াসের বিভাজন করা যত কঠিন, নিউক্লিয়াসের বিঘটন করা ততটা কঠিন নয়, ঠিক আছে। তো দেখো এটা বলছে, দেখো একটা নিউক্লিয়াসকে বিঘটিত করা যত কঠিন, তো নিউক্লিয়াসকে বিঘটন করা তত কঠিন হয়, ঠিক আছে। তো দেখো এই টপিকটা তোমরা এইটাই শুধু স্পেসিফিক এই কিছু কথা লিখে দিয়ে আসবে। দেখো 3 নাম্বার একটা ছবি আঁকবে, আর এই কথাগুলো লিখলেই তোমার 3 এর 3 পাবে, ঠিক আছে। তো ভালো করে এগুলো লিখে নাও, ঠিক আছে। তো দেখো সব বইতে তোমরা পাবে বলে আমার মনে হয় না, তো এটাকে খুব সুন্দর করে লেখা আছে, সাজানো আছে, তো এটা একটু মাথায় রেখো, ঠিক আছে। চলো নেক্সটে চলো, কি বলছে, একটি সি বিন্যাসের একটি এনপিএন ট্রানজিস্টরের আউটপুট বৈশিষ্ট্য লেখো, অঙ্কন করো। ট্রানজিস্টরকে কিভাবে সুইচ হিসেবে কাজ করে তারা লিখো, ঠিক আছে। দেখো আমি বারে বারে বলছি ট্রানজিস্টর সম্বন্ধে তোমাদের খুব একটা বেশি আইডিয়া নেই, তো যতটুকু দেখো আউটপুট গ্রাফ, এটা তো না আঁকলে নয়, তোমরা জানো মোটামুটি কমন ইমিটার, ওকে। তাহলে দেখো আমরা কি কি করব, এটা হচ্ছে আউটপুট লেখচিত্র না, তাহলে এটা হচ্ছে আউটপুট কারেন্ট আইসি, আর এটা হচ্ছে আমরা বলবো ভিসিই, মানে আউটপুট ভোল্টেজ, ঠিক আছে। তো এটা হবে কেমন করে, তাই তো আউটপুটটা দেখো, এটা প্রত্যেকেই তোমরা ভালো করে পড়ে রাখবে, কারণ প্রত্যেকেই ভালো করে মুখস্থ রাখবে, নাহলে এটা কিন্তু খুব সমস্যা হয়, ঠিক আছে। তো কি রকম হবে, এইরকম করে গ্রাফ হবে, ঠিক আছে। তো দেখো এইটা হচ্ছে আমরা গ্রাফ আমাদের, তো এইটাকে আমরা আইবি বলি, এটা হচ্ছে ইনপুট কারেন্ট। তো আইবি, এটা আইবির মান যদি সাপোজ 10 মাইক্রো অ্যাম্পিয়ার হয়, তাহলে এটাকে বলবো 20 মাইক্রো অ্যাম্পিয়ার। আইবিটা হচ্ছে কত, 20 মাইক্রো অ্যাম্পিয়ার। এটা হচ্ছে 30 মাইক্রো অ্যাম্পিয়ার। কেন, বেস কারেন্টটা সবসময় কম হয়, অনেকটা কম হয়, ওই জন্য তাকে মাইক্রো অ্যাম্পিয়ারের দ্বারা আমরা রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে। আর এটা তো হচ্ছে আইসিটা সবসময় কত, মিলি অ্যাম্পিয়ার অর্ডারে হয়, আর ভোল্টেজটা স্বাভাবিক কত, ভোল্ট অর্ডারে হবে, ঠিক আছে। চলো মিলি ভোল্ট এই রকম অর্ডারে হতে পারে, ক্লিয়ার। তো এটা হচ্ছে দেখো আউটপুট বৈশিষ্ট্য। তাহলে যে কোনো একটা আইবির জন্য যে কোনো একটা স্লোপ পাবো, আমি অনেকগুলো এখানে আইবিটাকে ভ্যারি করেছি, তার জন্য এই রকম করে গ্রাফ পেয়েছি, ঠিক আছে। তো এই রকম গ্রাফের দেখো এটা হচ্ছে আউটপুট গ্রাফ, ঠিক আছে। তো এই তিনটা গ্রাফের মানে আমি লোকেশন যদি বলি, তাহলে তিনটা কোথায় কোথায় কি হয় আমরা একটু দেখে নেব, ঠিক আছে। তাহলে এই রিজিয়নটাকে আমরা বলবো, এইটাকে আমরা বলবো কাট অফ রিজিয়ন, এটাকে আমরা কাট অফ রিজিয়ন বলবো, ঠিক আছে। এইটাকে আমরা বলবো স্যাচুরেশন রিজিয়ন, ঠিক আছে। এই পার্টটাকে আমরা বলবো স্যাচুরেশন রিজিয়ন, ঠিক আছে। আর এই যে পার্টটা, বাকি এই যে পার্টটা, এই যে সেকশনটাকে আমরা বলবো কি অ্যাক্টিভ রিজিয়ন,
এটা হচ্ছে কাট অফ অঞ্চল, এটা হচ্ছে স্যাচুরেট মানে তোমার সম্পৃক্ত মেবি সম্পৃক্ত অঞ্চল, আর এটাকে বলছে সক্রিয় অঞ্চল। ঠিক আছে, তো দেখো এই গ্রাফের তিনটা সেকশন তোমরা পারলে লিখে দিয়ে আসবে, না পারলে না লিখো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো গ্রাফটা ভালো করে একটু এঁকে দেবে। ওকে, নেক্সট এবার তোমাকে বলছি দেখো ট্রানজিস্টর কিভাবে সুইচের কাজ করে। দেখো ট্রানজিস্টর বারে বলছি, ট্রানজিস্টর তোমাদের কাছে একটু টাফ হবে বুঝতেই পারি। তো ট্রানজিস্টর এজ এ সুইচ হিসেবে কি করে কাজ করে, দেখো টেম্পোরারি আমি বলতে চাইছি না, কারণটা হচ্ছে ট্রানজিস্টর এজ এ সুইচ হিসেবে যদি কাজ করে সেটাকে 15 মিনিটের ক্লাস হবে এমন একটা। ঠিক আছে, তো দেখো আমি ট্রানজিস্টর কি করে সুইচ হিসেবে কাজ করে আমি একটা 15 মিনিটের একটা ভিডিও বানাবো, এবং এই 1-2 দিনের মধ্যেই তোমাদের মানে আমি ছাড়বো। ঠিক আছে, তো তোমরা পেয়ে যাবে 1-2 দিনের মধ্যে। তো এখানে আমি দেখো ডিসকাস করতে চাইছি না, তোমরা আপাতত এই কোশ্চেনটা হোল্ড রাখো, কেন এটাতে ভালো করে ছবি টবি এঁকে তোমাকে অনেক কিছু বোঝাতে হবে, দিলেই তোমরা সুইচ হিসেবে কি করে কাজ করে দিলে তোমরা স্যাটিসফাই হবে। ঠিক আছে, তো এই কোশ্চেনটা আপাতত আমি বাদ রাখছি, আমি 1-2 দিনের মধ্যে তোমাদের আলাদা করে একটা ভিডিও ছাড়বো যে ট্রানজিস্টর ইউজ আছে সুইচ, ওকে, কি করে আমরা সুইচ হিসেবে ইউজ করবো, কেমন। নেক্সট চলো এবার চলে এসে একটা ফটোডায়োড কি, ফটোডায়োড একটি আইভি লেখচিত্র অঙ্কন করো, এর একটি ব্যবহার লিখো। দেখো ফটোডায়োড কাকে বলে, ফটোডায়োড কাকে বলে না, একটা ডায়োড, আগে ডায়োড আঁকো নাকি, একটা ডায়োড এঁকে ফেলো, এটাকে ডায়োড আঁকছি বলি। এই ডায়োডটাকে কি করবে, বাইর থেকে তোমাকে লাইট দিতে হবে, বাইর থেকে লাইট দেবে, দিলে কি হবে না রিভার্স বায়াসেও এই ডায়োডটা কাজ করবে। কি বললাম যে এই ডায়োডকে যদি বাইর থেকে মানে তুমি ফোটন ফেলো মানে লাইট ফেলো, তাহলে এখানে কি হবে, কি করবে না একটা রিভার্স বায়াসে। দেখো আমরা কি জানি, আমরা জেনারেলি পিন জাংশন বা ডায়োড আমরা কি করি না রিভার্স বায়াসে কাজ করতে পারে না, শুধু ফরওয়ার্ড বায়াসে কাজ করতে পারে, রিভার্স বায়াসে কাজ করতে পারে না। এক্ষেত্রে রিভার্স বায়াসে কাজ করবে কখন, যখন তুমি বাইর থেকে ফোটন দেবে। কেন, রিভার্স বায়াসে যদি একে কানেক্ট করে দিই, দেখো এখানে পি তে তাহলে নেগেটিভ দেবো, আর এনে তাহলে পজিটিভ দেবো, এটা তো রিভার্স বায়াস। যদি একটা ডায়োডকে রিভার্স বায়াস দিই তাহলে কি দেখেছিলাম, ডিপ্লেশন রিজিয়ন বেড়ে গেছিল, মানে নিষিদ্ধ অঞ্চল পর বেড়ে চলে যাচ্ছে, হ্যাঁ কি না। তো ডিপ্লেশন রিজিয়ন পর বেড়ে যাওয়ার জন্য ইলেকট্রন যেতে পারছিল না, হোল আর ইলেকট্রনের পুনর্মিলন হচ্ছিল না। কিন্তু যেই তুমি আলো ফেলে দিলে সে বাইর থেকে সে এনার্জি পেয়ে গেল, পরপর এই যে বেরিয়ারটা পরপর আবার কমতে থাকলো, তখন ইলেকট্রন সেই এনার্জি নিয়ে ফোটনের এনার্জি নিয়ে এবার হোলের দিকে ছুটবে, তাদের মধ্যে পুনর্মিলন ঘটবে, নাকি না, কম্বিনেশন হতে পারে, যার ফলে সেখানে কারেন্ট পাবো। ঠিক আছে, এইটাকে আমরা বলছি ফটোডায়োড। একটা ডায়োডকে তার রিভার্স বায়াসে বাইর থেকে যদি আলো ফেলি তাহলে রিভার্স বায়াসেও তার মানে কারেন্ট প্রবাহিত হবে। ঠিক আছে, বা ডায়োডটা কাজ করবে, অ্যাক্টিভ থাকবে, তাকে আমরা বলছি ফটো ডায়োড। বাইর থেকে আমরা ফোটন ফেললাম মানে লাইট ফেললাম, কেমন। চলো এটা তার সার্কিট সিম্বল। এবার আইভি লেখচিত্র যদি আমরা আঁকি তাহলে কেমন আঁকবো, আইভি লেখচিত্র যদি আঁকি এরকম আঁকতে হবে আমাকে। ওকে, আর দেখো এইরকম ঠিক আছে। তাহলে এটা রিভার্স বায়াসে বুঝতেই পারছো, এটা রিভার্স বায়াস, এটা হচ্ছে কারেন্টে, আর এটা হচ্ছে ভোল্টেজ অ্যাক্সিস, এটা হচ্ছে কারেন্ট অ্যাক্সিস। ঠিক আছে, তাহলে দেখো রিভার্স বায়াসে দেখো যেখানে কারেন্ট যাচ্ছিল না তো সেখানে কারেন্ট প্রবাহিত হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে। আর তো ফটোডায়োডের তো লেখচিত্র, এর একটি ব্যবহার তোমরা কি লিখবে না, ব্যবহারে তোমরা লিখবে ব্যবহার দেখো সিডি প্লেয়ারের জন্য লাগে আমাদের। ঠিক আছে, স্মোক ডিটেক্টর। ঠিক আছে, তো যখন দেখো যানবাহন যদি কোনো কেউ নেশা করে বা যদি ধূমপান করে তোমার যানবাহন চালায় তাহলে স্বাভাবিক কথা অ্যাক্সিডেন্টের প্রবাবিলিটি বাড়বে। তো তার জন্য আমাদের তোমার আইনি ব্যবস্থা রয়েছে, হ্যাঁ, স্মোক ডিটেক্টরের সাহায্যে আমরা টেস্ট করে নিই। ঠিক আছে, চলো স্মোক ডিটেক্টর। আবার রিমোট কন্ট্রোলের ক্ষেত্রেও তোমরা ব্যবহার করতে পারো। ঠিক আছে, রিমোট কন্ট্রোল। ঠিক আছে, এই 3-4টা জিনিস তোমরা লিখে দিয়ে আসবে। তো সিডি প্লেয়ারের ক্ষেত্রে আমরা ইউজ করব ফটোডায়োডকে, আবার স্মোক ডিটেক্টরের ক্ষেত্রেও আমরা ইউজ করতে পারি, আবার রিমোট কন্ট্রোলের ক্ষেত্রেও আমরা ইউজ করতে পারি। ওকে, আর কি আবার ফটো মানে এই ফটোডায়োডের মানে
কে কাজে লাগিয়ে লাইটের আবার ইন্টেন্সিটি টেস্ট করি, যে লাইটের যদি ফটো ডায়োডটা ঠিকঠাক চলে তাহলে বলবো না লাইটের ইন্টেন্সিটি ঠিকঠাক আছে, ফটো ডায়োড যদি রেসপন্স না করে তাহলে আমি বলবো লাইটের ইন্টেন্সিটি পরপর কমে গেছে, হ্যাঁ কি না? ব্যাস, তো এইটাই হচ্ছে, এটা একদম সেট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। ওকে, নেক্সট। এবার চলো, নর গেট কি, এর গেটের শর্ত সারণী প্রস্তুত করো, একে বিশ্বজনীন গেট বলা হয় কেন? চলো দেখো নর গেট কি। দেখো নর নাকি, মানে আমরা কি বলতে পারি, অর গেট এবং নট গেটের কম্বিনেশন, অর গেট প্লাস নট গেট, অর গেট এবং নট গেটের কম্বিনেশনকে আমরা কি বলি, নর গেট। ওকে, তাহলে প্রথমে দেখো এরকম তোমরা আঁকতে পারো, অর গেট মানে তোমরা এরকম আঁকতে পারো, হ্যাঁ কি না? এটা অর গেট, 2 ইনপুট অর গেট, এ বি দিয়ে দাও, তারপরে তুমি কি দেবে, নট গেট ইউজ করো, দিয়ে আলটিমেট আউটপুট হচ্ছে ওয়াই। ওকে, তাহলে এইটাকে আমরা নর গেট। অর একসঙ্গে যদি আঁকি তাহলে কি রকম আঁকবো, অর তোমরা একসঙ্গে এরকম আঁকতেই পারো, এটা হচ্ছে আমাদের চলে এলো নর গেট, এ বি। ওকে, এইটাকে আমরা বলছি নর গেট, এই ওয়াই সমান, মানে নর গেটের আউটপুট তাহলে কত হবে না, এ প্লাস বি মাথার উপরে বা। ওকে, এইটা হচ্ছে নর গেটের আউটপুট। ক্লিয়ার? তাহলে এর সত্য সারণী প্রস্তুত করো, ট্রুথ টেবিল নাকি, ট্রুথ টেবিল সাহায্যে আমরা ভেরিফাই করব। চলে আসো, ট্রুথ টেবিলটা কি হবে, দেখো এই ট্রুথ টেবিল, দেখো ট্রুথ টেবিলে প্রথমে এ ইনপুটটা দাও, এ বি, তারপরে হচ্ছে ওয়াই, ওয়াই সমান কি পেলাম না, এ প্লাস বি মাথার উপরে বা, তাই না? বেশ, তাহলে এর সম্ভাব্য মানগুলো লিখো। প্রথমে দেখো 0 0 যদি দিই, ইনপুটে দুটোর ক্ষেত্রে আমি যদি 0 0 দিই তাহলে কি হবে, 0 প্লাস 0 কত হয় বাবু, 0, মাথার উপরে বার পড়েছে মানে কত, 0 হবে না, 1 হবে, মানে উল্টে দেবে, তাই না? আবার দেখো 0 1, তাহলে 0 প্লাস 1 কত হয়, 1, 1 এর বার তাহলে কত হবে 0, আবার 1 প্লাস 0, এক্ষেত্রেও দেখো 1 প্লাস 0 মানে 1, বার হচ্ছে 0, 1 প্লাস 1 হচ্ছে 1, 1 প্লাস 1 হচ্ছে 1 হয়, দিয়ে আবার বার কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এইটাই হচ্ছে তার ট্রুথ টেবিল বা সত্য সারণী, এটা হচ্ছে তার ট্রুথ টেবিল বা সত্য সারণী। ক্লিয়ার? নেক্সট, এবার দেখো একে বিশ্বজনীন গেট বলা হয় কেন না, দেখো সবসময় মাথায় রাখবে বিশ্বজনীন গেট মানে কি, সার্বজনীন কথার অর্থ কি। দেখো যে কোনো আমাদের দেখো যখন অনুষ্ঠান হয় না, বা প্রত্যেক জাতি ধর্মের একটা অনুষ্ঠান রয়েছে, তো সেখানে লেখা থাকে দেখবে সার্বজনীন, শ্রী শ্রী সার্বজনীন অমুক পুজো, তাই তো? সার্বজনীন কথার অর্থ হচ্ছে সবার জন্য সেটা অ্যাপ্লিকেবল, হ্যাঁ কি না? তাহলে সবাই এসে দেখতে পারবে, সবাই তোমার সেখানে ভিজিট করতে পারবে, তাই না? তো এই ক্ষেত্রেও ঠিক একই, সার্বজনীন গেট বলবো কি করে বা কেন বলবো না, একটা নর গেটকে মানে শুধুমাত্র নর গেটকে ইউজ করে আমরা সমস্ত রকমের গেট তৈরি করতে পারবো, সমস্ত ফান্ডামেন্টাল গেট। দেখো 3টা ফান্ডামেন্টাল গেট আমরা জানি, অর গেট, অ্যান্ড গেট, নট গেট, তাই তো? তাহলে 3টা ফান্ডামেন্টাল গেটকে আমরা এই নর গেটকে কাজে লাগিয়ে আমরা ইউজ করতে পারি। তো নর গেট অথবা ন্যান্ড, আরো একটা গেট তোমাদের জানা আছে নিশ্চিত, ন্যান্ড গেট, নর এবং ন্যান্ড গেটকে কাজে লাগিয়ে এই দুটো গেট দিয়ে আমরা অর গেট, অ্যান্ড গেট, নট গেটকে তৈরি করতে পারি। তো ওই জন্য আমরা বলি এদেরকে সার্বজনীন গেট, নর গেট অথবা ন্যান্ড গেটকে আমরা বলবো সার্বজনীন গেট। তাহলে এই রকম, তো শুধুমাত্র এই গেটগুলোকে ইউজ করে আমরা সব রকমের ফান্ডামেন্টাল গেট তৈরি করতে পারি, তাই আমরা একে বলতে পারি সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট। ওকে, বা বিশ্বজনীন গেটও আমরা বলতে পারি, সে একই কথা। দেখো ঠিক আছে, সার্বজনীন গেট বা বিশ্বজনীন গেট। ওকে, চলো নেক্সট কি বলেছি দেখো, একটি এনপিএন ট্রানজিস্টরের সংগ্রাহক প্রবাহ হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার। সংগ্রাহক মানে কালেক্টর কারেন্ট, কত বলছে 10 মিলি অ্যাম্পিয়ার। ভেরি গুড। নিশ্চিত ইলেকট্রন যদি 90% সংগ্রাহকে পৌঁছায় তাহলে নিঃসরণ প্রবাহ, ভূমি প্রবাহ এবং বিবর্তন গুণাঙ্ক নির্ণয় করে, তাই তো? আচ্ছা, নিঃসরণ প্রবাহে যদি 90% সংগ্রাহকে পৌঁছায় তার মানে কি, দেখো আইসি বাই আইই, মানে আইই থেকে তো কারেন্ট যায়, দিয়ে কোথায় যায়, কালেক্টরে যায়। ইমিটার থেকে কারেন্ট কোথায় যাবে, কালেক্টরে যাবে, কালেক্টর কালেক্ট করছে নাকি না? তাহলে এখানে কালেক্টরের ক্ষেত্রে কত হবে, মানে ইমিটার যে কারেন্ট দিচ্ছে কালেক্টর কতটা নিতে পারবে, তাই তো? দেখো 90% সংগ্রাহকে পৌঁছাচ্ছে আর 10% চলে যাচ্ছে, তাই তো, নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা হচ্ছে 90%। ক্লিয়ার?
তাহলে 90% আমরা কি বলতে পারি 90/100 বলতে পারি না। 90% যদি লিখি তাহলে 0 0 কাটে মানে কেটে গেল, 9/10 করে দাও। তাহলে দেখো i সমান কত হবে, i সমান কত হবে বলো তো 10 IC/9 নাকি না। তাহলে 10 IC করে দাও, তাহলে 100 নাকি 100/9 হবে নাকি না। 100/9 এটা কিন্তু মিলি অ্যাম্পিয়ার হবে, তাহলে কত হবে বলো তো 100, তো তাহলে 11.11 হয়ে যাবে। এটা হচ্ছে কত মিলি অ্যাম্পিয়ার পেয়ে গেলে, তাই না। এটা পেয়ে গেলে মিলি অ্যাম্পিয়ার, তাই না। বেশ ভালো কথা। এরপরে দেখো আচ্ছা তাহলে নিঃসরণ প্রবাহ তো পেয়ে গেলে, এরপরে ভূমি প্রবাহ কি করে পাবে, আইবি কি করে পাবে না, আইই থেকে আইসিটাকে বাদ দিয়ে দিলে নাকি না, কেন আইই সমান কত আইসি প্লাস আইবি আমরা জানি। বেশ ভ্যালু বাদ দিয়ে দাও, এটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার মাইনাস কত হবে 10 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে। বাদ দিলে তাহলে কত হবে 1.11 হবে, এটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার হবে, তাই না। বেশ এরপরে আমাকে কি বলেছে বিটা বের করতে হবে। তাহলে বিটা সমান কি জানি, আবার বিটা সমান আমরা কি জানি বলো IC/IB না, IC/IB কি গো কালেক্টর বাই বেস, কালেক্টরের রেসপেক্টে বেস কত হবে। তাহলে দেখো কালেক্টরের কারেন্ট তাহলে কত পেয়েছিল 10 মিলি অ্যাম্পিয়ার, আর বেসও পেলাম কত, বেস কারেন্টটা কত পেলাম 1 পয়েন্ট, তাই তো 1.11 এটাও তো মিলি অ্যাম্পিয়ারে পেয়েছি, তাই তো। বেশ তাহলে এটা কত হবে একটু কাউন্ট করে নাও, 10/1.11 তাহলে কত হবে, আচ্ছা 9, তাহলে এটা হচ্ছে 9, বিটার ভ্যালু তাহলে কত হচ্ছে গো 9 হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো তোমাকে তিনটা ডাটাই জানতে চেয়েছিলাম, একটা এইটা সংগ্রাহক প্রবাহ, হ্যাঁ সংগ্রাহক প্রবাহের কারেন্ট, তারপরে হচ্ছে কি বেস কারেন্ট আইবি, এটা হচ্ছে বেস কারেন্ট, আর এটা হচ্ছে বিটা। ক্লিয়ার? ওকে। তো দেখো এই পর্যন্ত মোটামুটি তোমাদের ছিল তোমাদের ফুল পেপার তোমার সলিউশন, ঠিক আছে। তো দেখো এগুলো মডার্ন ফিজিক্স বারে বারে বলছি, খুব ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে। আর চলো সবার শেষে থ্যাংক ইউ এভরিওয়ান, কেন দেখো তোমরা এতক্ষণ করে কনসেন্ট্রেট করে ক্লাস করেছো, তো তোমাদেরকে ধন্যবাদ অতি অবশ্যই আমাকে দিতে হবে। ওকে, তো চলো আমরা নেক্সট ভিডিওতে দেখা হবে। নেক্সট ভিডিওতে আবার আমরা আসবো মডার্ন ফিজিক্সের অনেকগুলো কোশ্চেন নিয়ে, ঠিক আছে। আর তোমরা কমেন্ট করো যে তোমাদের কেমন করে প্রয়োজন বা কেমন লাগছে ভিডিওটা, ঠিক আছে। দেখো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডদের সঙ্গে একটু শেয়ার করো, ঠিক আছে, লাইক করো, কমেন্ট করো, দিলে আমরাও দেখো একটু এনকারেজ হব, তোমাদের জন্য আরো বেশি আমরা খাটতে চাইবো, ঠিক আছে। টাটা, চলো নেক্সট ভিডিওতে দেখা হবে।